আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়, মুক্তিযুদ্ধকালীন সময়টিতে যা কিছু হয়েছে প্রায় সবকিছুই মীমাংসিত। কিন্তু কতগুলো বিষয় নিয়ে বিতর্ক রয়ে গেছে। বিতর্ক থাকার অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরুন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। এটি বিশ্বনন্দিত, বিশ্ব স্বীকৃত একটি রাজনৈতিক বক্তৃতা। কিন্তু যখন আওয়ামী লীগের লোকজন এই রাজনৈতিক বক্তৃতাটিকে মুক্তিযুদ্ধের ঘোষণা বা এই বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই কথাটি তারা বলার চেষ্টা করে, তখন আওয়ামী লীগের প্রতিপক্ষ সেখানে বিতর্ক খুঁজে পান। ২ নম্বর হলো যে বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা অথবা তার নিজে স্বাধীনতার যে ঘোষণা, এটার কোনো তথ্য প্রমাণ উপাত্ত এটি আমাদের কাছে নেই। বঙ্গবন্ধু নিজেও কখনো বলেননি। কিন্তু ব্যাপার হলো যে আওয়ামী লীগের বিভিন্ন লোক নানাভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। তিনি টেলিফোনে বা চিরকুটে আওয়ামী লীগের কোন নেতাকে হুকুম দিয়েছেন এবং সেই নেতা বঙ্গবন্ধুর হুকুম অনুযায়ী মাইকিং করেছে। সেই নেতা বেতারে ভাষণ দিয়েছে, হান্নান সাহেব। এরকম কথাবার্তা বলার চেষ্টা করছে, যেগুলো আসলে জনগণ শোনেননি ওইভাবে ন্যাশন ওয়াইড এবং ওইভাবে অ্যাকসেপ্টেড হয়নি, ফলে ওটা নিয়ে বিতর্ক রয়ে গেছে। তারপর বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হয়েছেন। এখন এই যে তিনি যে গ্রেপ্তার হলেন, এটা নিয়ে বিতর্ক আছে। বঙ্গবন্ধু নিজে বলেছেন, আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন যে তিনি যদি গ্রেপ্তার না হতেন তাহলে, বা তিনি যদি পালাতেন, তাহলে দুটো ঘটনা ঘটত। তাকে খোঁজার জন্য পুরো ঢাকা শহর তামা করে ফেলা হতো এবং এই যে বঙ্গবন্ধুকে তল্লাশি নামে পুরো ঢাকা শহরের আওয়ামী লীগের লোকজনের যে জীবন জীবিকা তছনছ করে দেওয়া হতো। দ্বিতীয়ত হলো যে বঙ্গবন্ধু যদি পালাতেন, ওই অবস্থাতে পাকিস্তান সেনাবাহিনী যদি তাকে গুম করত, খুন করে ফেলতো এবং বলতো তিনি পালিয়ে গেছেন, কি করতেন? থার্ডলি হলো, তিনি যদি নিরাপদে পালাতে পারতেন, বলতেন যে সেনাপতি পালিয়ে মাঠ ছেড়ে চলে গেছে দিল্লিতে, কে যুদ্ধ করতে যাবে, আগে সেনাপতিকে আসতে বলো। কথাগুলো কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত। আর যখন তিনি বীরের মতো পাকিস্তানিদের হাতে বন্দী হলেন এবং সেখানে বিচারের মুখোমুখি তাকে করা হলো, তিনি সেখানে জেলখানাতে যেভাবে ছিলেন, জেলে কেউ কখনো আসলে বঙ্গবন্ধুর তার জীবনের 17টি বছর তিনি জেল খেটেছেন। কাজেই জেল জীবন যে কত নির্মম, যারা খেটেছেন তারা বলতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা ন্যারেটিভ তৈরি করতে না পারার কারণে বা কথাগুলো সুন্দরভাবে বলতে না পারার কারণে বা অনেক বিষয়ের সাথে, বাস্তবতার সাথে অবাস্তব কিছু বিষয় যুক্ত করার কারণে পুরো প্রক্রিয়াটিতে বঙ্গবন্ধু পরিবার, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, ৭ই মার্চের ভাষণ সব নিয়ে প্রতিপক্ষরা এখানে বিতর্ক করার সুযোগ পাচ্ছে। একইভাবে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে যে রাজনৈতিক প্রতিকূল পরিবেশ তৈরি হলো এবং যেভাবে একটার পর একটা রেজিম পরিবর্তন হয়ে গেল, সারা বাংলাদেশে রীতিমতো মাৎসান্যায় তৈরি হয়ে গেল, সেই অবস্থা থেকে ৭ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জিত হলো এবং সেখানে সম্মুখ সারিতে জিয়াউর রহমান সাহেব যখন চলে এলেন, তখন জিয়াউর রহমানের যারা সমর্থক তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে চেষ্টা করলো যে তাকে কত বড় করা যায়। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। অনেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার ঘোষণা বেশিরভাগ মানুষ শুনেছেন এবং সেনাবাহিনীর একজন মেজর এখানে ভাষণ দিয়েছেন। ইট মিনস এই মুক্তিযুদ্ধের সঙ্গে সেনাবাহিনী আছে। এটা সারা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, বিপ্লবী, সবার মধ্যে নিদারুণ একটা ইতিবাচক প্রভাব পড়েছিল বা ফেলেছিল।
আমাদের এইবার যখন দেখুন ওয়াকরুজ্জামান বা সেনাবাহিনী যখন হঠাৎ করে নিউট্রাল হয়ে গেল, তখন বিপ্লবীরা যে স্পিরিট পেল বা শক্তি পেল, সেই শক্তির সামনে পুলিশও দাঁড়াতে পারেনি, আওয়ামী লীগও দাঁড়াতে পারেনি। ঠিক একই অবস্থা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখ দিয়ে যে ভাষণটি বা যে ঘোষণাটি বের হয়ে গিয়েছিল, সেটা বঙ্গবন্ধুর নামে তিনি দিয়েছেন, বা তিনি প্রথমে একবার নিজের নামে দিয়েছেন, পরে আবার বঙ্গবন্ধুর নামে দিয়েছেন। ডাজ নট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট হি ওয়াজ রিপ্রেজেন্টিং আর্মি, তিনি সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করছিলেন। তো এই যে একটা নির্মম সত্য চিরবাস্তব, এই লিগেসিটাকে কেন বিএনপি লোক ছোট করতে চাচ্ছে, বিতর্কের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে? একজন মেজর হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটা সেক্টর কমান্ডার ছিলেন, তিনি তো আর রাতারাতি মেজর জেনারেল হতে পারবেন না, এটা নিয়মিত বাহিনীর। তারপর তিনি একজন মেজর, এত মেজর এখানে অংশগ্রহণ করলো, কিন্তু কোনো মেজর স্বাধীনতার ঘোষণা দিল না, তিনি সৌভাগ্যক্রমে দিতে পারলেন, দিলেন। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। এখানে তো সন্তুষ্ট থাকলে হয়ে যায় ৭১ পর্যন্ত, তার তো দরকার নেই। জিয়াউর রহমানের দ্বিতীয় পর্ব হলো ৭ই নভেম্বর থেকে, তখন তিনি রাষ্ট্রনায়ক। এখন আমি, যখন আমার বয়স ৫০ বছর, আমি তো তখন ৩০ বছরের ইতিহাসগুলো টানতে পারবো না, বা যখন আমার বয়স ৩০ বছর, তখন তো আমি ৫০ বছরের ম্যাচুরিটি টানতে পারবো না। বঙ্গবন্ধুর যে লিগেছি, বঙ্গবন্ধুর যে অবদান, সেটা হলো সেই ১৯৪৭ সন থেকে ১৯৭৫ পর্যন্ত। তো সেখানটা আসলে জিয়াউর রহমান ওয়ান অফ দ্য টপ 100-এর মধ্যেও, ওই তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে ওয়ান অফ দ্য 100, মানে রাজনীতির মধ্যে তো পড়েনি না, ইভেন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ১০০ জনের মধ্যে জিয়াউর রহমান 1975 পর্যন্ত আপনি তাকে ঢুকাতে পারেন না। ঢুকাতে গেলেই জিয়াউর রহমান ছোট হয়ে যাবে। কিন্তু নভেম্বর মাসের ৭ তারিখে থেকে তিনি তো নাম্বার ওয়ান। এই নাম্বার ওয়ান মানুষটিকে যদি আপনি ৭৫-এর আগে নিয়ে যে কোনো ছেলে তাকে ১০০ জনের মধ্যে, ৫০০ জনের মধ্যে ঢুকাতে চান, তাহলে এই ১ নম্বর মানুষটিকে ছোট করা হয়। এই ছোট জিনিসটা কেন বিএনপির লোকজন বুঝছে না? তো যেটা বলছিলাম, যে বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসছে, তারা এই জিয়াউর রহমানকে নিয়ে বারবার ভুল করেছেন, জিয়াউর রহমানকে বিব্রত করেছেন, ছোট করেছেন, এবং নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বারবার। একইভাবে আওয়ামী লীগ যে কয়বার ক্ষমতায় এসছে, প্রত্যেকবারই মানব থেকে মহামানব বানানোর প্রচেষ্টা, যে কাজ বঙ্গবন্ধু করেননি, যে কাজ তার পক্ষে করা সম্ভব ছিল না, আর যে কোয়ালিটিগুলো তার ছিল না, সেইগুলোকে বঙ্গবন্ধুর মধ্যে ঢুকিয়ে তাকে নেপোলিয়ন বোনাপার্ট বানানো, তাকে জুলিয়াস সিজার বানানো, তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বানানোর যে চেষ্টা, সেই চেষ্টার ফলে বঙ্গবন্ধুর ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত, টিল টুডে, আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো লোকের এই বিষয়ে আক্কেল হয়নি, আক্কেল দাঁতই উঠেনি। আওয়ামী লীগের যেভাবে বঙ্গবন্ধুর সম্পর্কে আক্কেল দাঁত উঠেনি, বিএনপির একইভাবে মানে জিয়াউর রহমান সম্পর্কে তাদের আক্কেল দাঁত উঠেনি। যদি উঠত, তাহলে এই যে ১৭ বছর পরে তারা ক্ষমতায় ফিরে আবার সেই পুরনো বিরোধ। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি শুধু ঘোষক নন, স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন, তাকে কেউ নির্দেশনা দেয়নি, তিনি নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে পুরো জাতির নেতৃত্ব দেওয়ার মানুষে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। তিনিই স্বাধীনতা, তিনিই সব, তিনিই মুক্তিযুদ্ধ, তিনিই নেতা, তিনিই পিতা, তিনি এই বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা। আমি অনেক আগে লিখেছিলাম, ২০০০ সম্ভবত 14 বা 15 সনে নয়া দিগন্তে একটা লেখা লিখেছিলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে জাতির পিতা, জাতির পিতা, জাতির পিতা, ইভেন শেখ হাসিনা, তিনি যদি বিনয়ের সাথে বলতেন যে আমার বাবা বা আমার পিতা বা আমার পিতা শেখ মুজিবুর রহমান, ইট ওয়াজ সো ডিসেন্ট, এত ভালো লাগতো সে কথাগুলো। তা না করে তিনি বারবার বলতেন জাতির পিতা, জাতির পিতা, জাতির পিতা। তখন এই মানুষ তার মুখে কথা শুনে বলতো যে শেখ হাসিনা, শেখ রেহানার পিতা কেন আমাদের পিতা হবে?
আবার এখন দেখুন তারেক রহমান সাহেব তার একটা ভালোতে এসছে, কিন্তু এখনো পর্যন্ত এই ৩৫ বা ৪০ দিনের যে তার ক্ষমতা, এখনো পর্যন্ত আমার পিতা বা আমার মাতা এগুলো বলেননি। তো যেটা বলছিলাম যে নয়া দিগন্তে তখন আমি একটা লেখা লিখেছিলাম যে তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় আসবেন আগামীতে, তিনি এই কাজটি করতে পারেন বা করবেন। তিনি দেখা গেল যে বাঙালি জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তিনি বললেন যে হ্যাঁ, বাঙালির হাজার বছর ইতিহাসে এই যে বাঙালি প্রথম ৭১ সনে একটা জাতিসত্তা গঠন করেছে, সেই জাতির ভিত্তিতে একটা রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রের যে জাতিসত্তা, সেই জাতিসত্তার পিতা হিসেবে শেখ মুজিবুর রহমান, ওকে উই ডু অ্যাগ্রি। কিন্তু বাংলাদেশ নামের যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি তো ৭৫ 15 আগস্টের পরে তছনছ হয়ে যেতে পারত। এই রাষ্ট্র গঠনে শেখ মুজিবুর রহমানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা আছে। কাজেই তিনি তাকে বললেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি, যেটা বাংলাদেশে জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের জনক হলেন, জাতির পিতা হলেন জিয়াউর রহমান। এই কথাটা কিন্তু আমি লিখেছিলাম। এখন সেই কথা তিনি পড়েছেন কিনা, তার লোকজন পড়েছেন কিনা, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এখন বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা হিসেবে জিয়াউর রহমান সাহেবকে ঘোষণা করাটা সময়ের ব্যাপার। তা না হলে আবার সেই পুরনো স্বাধীনতার ঘোষক, তারপর সেই মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সেই অবিসংবাদিত ভূমিকা, এটাকে সামনে এনে কেন অন্যকে ছোট করার চেষ্টা করা হচ্ছে? এই লক্ষণ বিএনপির জন্য ভালো না। যারা এই কাজগুলো করছে আমরা সবাই তাদেরকে চিনি। গত ১৭ বছর তারা কেউ বুক ফুলিয়ে চলতে পারেননি, উচ্চস্বরে কথা বলতে পারেননি। আর এখন একটা সুযোগ পেয়ে তারা যা মুখে আসে তাই বলে চলছেন। তো কাজে আমি বলবো, সবাইকে বলবো যে ইতিহাসের একটা স্বাভাবিক গতি আছে, এবং সেই গতি অনুযায়ী ইতিহাসকে তার আপন পথে চলতে দেওয়া উচিত। এবং সেই পথে, সেই ইতিহাসের বাঁকে একটি সুন্দর জায়গা আছে জিয়াউর রহমান সাহেবের জন্য, সুন্দর জায়গা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। ইতিহাসে নির্ধারণ করুক, আপনার আমার কিচ্ছু করার দরকার নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।